শেখ হাসিনার বিচার সরাসরি দেখবে বিশ্ব। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল কাল। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। সোমবার প্রধান উপদেষ্টার সাথে আবারও বৈঠক। জামাতের নিবন্ধন নিয়ে আপিলের রায় কাল। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে এনসিপির রূপরেখা। মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি। একজনের মরদেহ উদ্ধার। সুনামগঞ্জে হাওরের বাঁধে ভাঙন। বাজেটে করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০। বাড়ছে সিগারেটের দাম। ১৫০ পণ্যে আমদানি শুল্ক। ডিজেলে ২ ও পেট্রোল অকটেনে ৩ টাকা কমে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ কাল থেকে কার্যকর। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি আশিক তমাল, শান্তা শার্লিন। আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে কাল। তারই শুনানি সরাসরি সম্প্রচার করা হবে। এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনকে দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার হয়েছে। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গেল 12 মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধেও আনা হয় 5টি অভিযোগ। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের এক সেমিনারে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। ডিসেম্বরের মধ্যে হত্যাযজ্ঞের বিচারে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান তিনি। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। এদিকে প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর যে শুনানি হবে তা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করতে চায় প্রসিকিউশন। শনিবার বিকেলে পরীক্ষামূলক সম্প্রচারও সম্পন্ন করেন তারা। রোববার ট্রাইব্যুনালের অনুমতির অপেক্ষায় প্রসিকিউশন। এ মামলায় অভিযোগ আমলে নিলেই কাল বিচারের আনুষ্ঠানিকতা শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে। এটি হবে দেশের ইতিহাসে প্রথম কোনো বিচার যেটি সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। উক্ত ফরমাল চার্জের উপর শুনানির প্রসিডিংসটি যেন সরাসরি সম্প্রচার করা হয়, তার প্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 9-এর এ ধারা মোতাবেক ট্রাইব্যুনাল বরাবর আবেদন করব। ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করে সরাসরি সম্প্রচারের অনুমতি প্রদান করেন, তবে ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট অথবা ট্রাইব্যুনালের ইউটিউব পেজে আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকেও আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা। এটি হবে দ্বিতীয় কোনো মামলা যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে ট্রাইব্যুনালে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। দলটি নেতারা বলছেন, দ্রুত নির্বাচন চায় জনগণ, তাই ডিসেম্বরেই ভোট দিতে হবে। তাদের মতে নানা আনুষ্ঠানিকতায় সংস্কারের নামে কলা দেখাচ্ছে সরকার। এমন অবস্থায় আগামী সোমবার প্রধান উপদেষ্টার সাথে ফের বৈঠকে বসছে বিএনপি। সংস্কার আর নির্বাচন নিয়ে সরকার বিএনপির মধ্যে মতবিরোধ স্পষ্ট।
সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও এবছরই ভোটের দাবিতে অনড় বিএনপি। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ফের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। কাকরাইলে কৃষক দলের অনুষ্ঠানে দেরিতে নির্বাচনের যুক্তি জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় রাজপথে জীবন দিয়েছেন বহু মানুষ, তাই গণতন্ত্র নিয়ে টালবাহানা গ্রহণযোগ্য নয়। সুতরাং আওয়ামী লীগের যারা নিপীড়ন নির্যাতন করছে তারা যদি আনতে সক্ষম না হয়, আমরা তাদেরকে বিরুদ্ধে আওতায় নিয়ে আসবো। এটা সমস্যা কোথায়? ডিসেম্বরে কেন নির্বাচন হবে? অক্টোবরে অসুবিধা কি? সেপ্টেম্বরে অসুবিধা কি? আমার তো উত্তর চাই এগুলো। এমন পরিস্থিতিতে আগামী সোমবার আবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে বিএনপি। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। কি আছে জামায়াতের ভাগ্যে? ভোটের মাঠে ফিরতে পারবে দলটি, বা দাঁড়িপাল্লা প্রতীকেরই বা কি হবে? সব বিষয় নিয়ে রোববার রায় দেবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই রায় পক্ষে গেলে ভোটের মাঠে ফিরতে আর বাধা থাকবে না জামায়াতের। ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনকে জামাতের আন্দোলন উল্লেখ করে গেল 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এরপর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে জামাত রাজনীতিতে আসলেও দলটির নিবন্ধন নেই। রাজনীতির মাঠে সক্রিয় জামাত তাই ভোটের হিসেবেও ইসির নিবন্ধনের হিসেবের বাইরের দল। যেহেতু সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে জামাত নিবন্ধনের বাইরে ছিল, কাজেই দলটি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। রোববার জামাতের ভাগ্য নির্ধারণের রায় দেবেন আপিল বিভাগ। এ রায়ের উপর নির্ভর করছে জামাতের ভোটের মাঠে ফেরা। আমরা প্রত্যাশা করি যে জামাত ইসলামীর রেজিস্ট্রেশন আদালতের রায়ে আমরা ফেরত পাব, এবং হাইকোর্ট ডিভিশন রেজিস্ট্রেশন বা নিবন্ধন ক্যান্সেল করে যে রায় দিয়েছিলেন, মেজরিটির রায়, আমরা প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ এই রায়টি বাতিল ঘোষণা করবেন। 2008 সালের 4 নভেম্বর জামাত ইসলামীকে সাময়িক নিবন্ধন দিয়েছিল ইসি, কিন্তু এই নিবন্ধন নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তির করা এক রিটের প্রেক্ষিতে 2013 সালে জামাতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। তবে চূড়ান্ত নিষ্পত্তির আগেই এই রায়কে ভিত্তি ধরে ইসি জামাতের নিবন্ধনকে বাতিল করে দেয়। জামাতের আইনজীবী বলছেন সেটা অন্যায় ছিল, তবে রোববার প্রতীক হিসেবে জামাত দাঁড়িপাল্লা পাবে কিনা তারও সিদ্ধান্ত আসবে। যে প্রক্রিয়ায় প্রতীকটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি ছিল ফুল কোর্টের একটি রেজলিউশনের মাধ্যমে। আমরা মনে করি ফুল কোর্টের একটি বিশেষ এজেন্ডা হিসেবে এটি উপস্থাপন করা হয়েছিল। সেই জন্য আমরা প্রত্যাশা করি যে এই বিষয়টিও আমাদের আপিল বিভাগ একটি অবজারভেশন বা পর্যবেক্ষণ প্রদান করবেন, যেন নির্বাচন কমিশন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। জামাতের নিবন্ধন মামলায় আগের সেই অবস্থানে নেই নির্বাচন কমিশনও। ইসি আপিল বিভাগকে জানায় তারা এই ইস্যুতে তাকিয়ে আছেন সর্বোচ্চ আদালতের দিকে। এখন আমরা আপিল ডিভিশনের জাজমেন্ট অপেক্ষা করছি। আপিল ডিভিশন থেকে জাজমেন্ট হবে, আমরা সেটাই কমপ্লেন করব। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা পাঠিয়েছে এনসিপি, যেখানে নির্বাচনকালীন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করা হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, ইমেইলের মাধ্যমে রূপরেখা পাঠানো হয়েছে। সরকারি দল, প্রধান বিরোধী দল এবং অন্যান্য বিরোধী দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 3 জন করে মোট 9 জন নির্দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবে। সর্বদলীয় সংসদীয় কমিটি প্রধান উপদেষ্টা হিসেবে 1 জনের নাম চূড়ান্ত করবে। এনসিপির মতে নির্বাচনকালীন এই সরকারের নাম হতে পারে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, যার মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন।
আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। নোয়াখালীর মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবি হয়েছে। এতে ৩০ জন জীবিত উদ্ধার হলেও একজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন। বৈরী আবহাওয়ায় ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারটি। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। ভেঙেছে হাওর রক্ষা বাঁধ। শনিবারও ঝোড়ো হাওয়া ও বৃষ্টি ঝরেছে বিভিন্ন স্থানে, সাথে উত্তাল ছিল নদ নদী। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। কোস্টগার্ড ও পুলিশ জানায়, ভাসানচর থেকে পুলিশ সদস্য সহ ৩৯ জন যাত্রী নিয়ে জাহাঙ্গীর মাঝির ট্রলারটি নোয়াখালী যাচ্ছিল। পথে দমকা হাওয়া উত্তাল নদীর কারণে ডুবোচরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলার গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোস্টগার্ড ও নৌ পুলিশের উদ্ধারকারী দল, কিন্তু বৈরী আবহাওয়ায় ব্যাহত হয় উদ্ধার তৎপরতা। উদ্ধার হওয়াদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। হাওর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাবে। তবে পানির বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে, কিন্তু বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। সিলেটে বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, সেই সাথে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অল্পতে বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, ছাত্রছাত্রী যাতায়াতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। আগামী ৩ দিন সুনামগঞ্জ, সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তানিম রহমান, চ্যানেল 24। কুতুবদিয়ায় ২ লাখ মানুষের চিকিৎসার জন্য একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে কোনো মতে। নেই প্রয়োজনীয় ডাক্তার, নার্স, ল্যাবরেটরি সেবা। আশরাফুল আলম আকাশের ধারাবাহিক রিপোর্টের পঞ্চম পর্ব আজ ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। দুর্যোগ, দুর্বিপাক আর নানা সমস্যায় বয়ে চলে সাগরবেষ্টিত কুতুবদিয়া দ্বীপবাসীর জীবন। সেই জীবন যখন রোগ শোকে ভীষণ সংকটাপন্ন হয়ে পড়ে, তখন হাতের কাছে ভালো চিকিৎসা সেবা পাওয়াটাও যেন দুঃস্বপ্ন। যা হারে হারে টের পাওয়া যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের চিত্র দেখলে। বেহাল চিকিৎসা সেবায় চাপা আর্তনাদ রোগীদের মাঝে। কিছু ডাক্তারকে 1 থেকে 2 বার বললে বিরক্ত বোধ হয়। স্যার শুনুন না, একটু বিরক্ত হয় না, এরকম অনুরোধ করে বলতে হয়। কোনো একটা ডাক্তারও আসেনি, ওখানে নার্স আছে, নার্সের সেবা দিছে আর কি। উপজেলার 2 লাখ মানুষের জন্য এই একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। নামে 50 শয্যার হলেও 19 শয্যা দিয়েই চলছে কার্যক্রম। আর 27 জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র 10 জন। তাছাড়া 29টি নার্সের পদ থাকলেও আছেন 6 জন। লোকবল সংকটে বন্ধ এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এমার্জেন্সি রোগী হলে আরো অনেক ঝামেলা বাড়ে, সবসময় বোট পাই না, তাহলে এরকম অনেক রোগী মারাও গেছে। বালাকবার ডাক্তার থাকিলে, নার্স থাকিলে, হ্যাঁ, আর তো আর কুতুবদিয়া অনেকে কি জানা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 172টি পদের মধ্যে জনবল আছে মাত্র 69 জন। রোগীর চাপ সামলাতে একজনকে করতে হচ্ছে 3 জনের কাজ। গেল জানুয়ারি থেকে বন্ধ সিজারিয়ান সহ এনআইসিইউ সেবা। নামমাত্র চিকিৎসা সেবা দিচ্ছে উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। অপারেশন থিয়েটার থাকলেও গত 5 মাস ধরে ডাক্তার ও লোকবল সংকটের কারণে তা বন্ধ রয়েছে। এতে করে গর্ভবতী মায়েদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে যেতে হচ্ছে কক্সবাজার অথবা চট্টগ্রামে। ইমার্জেন্সিতে অনেক খারাপ পেশেন্ট আসে, তখন আমাদের ওয়ার্ড ফেলে সম্পূর্ণ মানে ওখানে গিয়ে কাজ করতে হয়। সেই সময় ওয়ার্ডেও অনেক পেশেন্ট খারাপ হয়ে যায়, তখন দুদিকে সামলানো আমাদের আরও বেশি কষ্ট হয়। আর ওয়াটার অ্যাম্বুলেন্স থাকলেও জনবল ও জ্বালানির অভাবে সেটিও বন্ধ দীর্ঘদিন। স্বাস্থ্য ব্যবস্থা মূলত ডাক্তার, নার্স এবং মিডওয়াইফের উপর নির্ভর করে। মিনিমাম যদি আমাদের 50% থাকতো, আমরা যথার্থ সেবা দিতে পারতাম। এখন
গুণগত সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের একজন মেডিকেল অফিসার টানা 48 ঘন্টা ইমার্জেন্সি ডিউটি করে। HGSP প্রকল্প, এই প্রকল্পটি গত নভেম্বরের দিকে শেষ হয়ে যায়। বিষয়টি আমার গোচরে আসার সাথে সাথে আমি সেপ্টেম্বরে যখন জয়েন করি, তারপর আমি সাথে সাথে অক্টোবরে সরকারকে একটু অবহিত করেছি। যত তাড়াতাড়ি সম্ভব ISO প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস কক্সবাজার জেলা প্রশাসকের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার। রাত 10টার খবরের সময় হলো একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। 2025-26 অর্থ বছরের বাজেটের খবর এবার। দু 2025-26 অর্থ বছরের ব্যক্তি পর্যায়ে কর্মমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হচ্ছে, আর জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে তা 5.25 লাখ টাকা। এছাড়া ব্যক্তি শ্রেণীর ন্যূনতম কর হবে 5,000 টাকা। এছাড়া ব্যক্তি শ্রেণীর ন্যূনতম কর 5,000 টাকা ও কৃষি থেকে আয় 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে LNG আমদানিতে থাকা ভ্যাট। উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পেয়েছে ন্যাপকিন, তরল, দুধ ও কলম। সিগারেট, পেপার আমদানির সম্পূরক শুল্ক বেড়ে হয়েছে 300%। আমদানি পর্যায়ে 2% হারে কর আরোপ করা হয়েছে 152টি পণ্যে। 5% থেকে 15% করা হয়েছে অনলাইনে পণ্য বিক্রির ভ্যাট। সুতা উৎপাদনে কর 5 টাকা। রড উৎপাদনে পর্যায়ে সুনির্দিষ্ট কর 20%। লিস্টেড ও নন লিস্টেড কোম্পানির কর করা হয়েছে 7.5%। লুটেরা শ্রেণীমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ে একটা সামঞ্জস্যপূর্ণ দারিদ্র্যবান্ধব বাজেট দেওয়ার প্রস্তুতিতে অর্থ উপদেষ্টা, যিনি পরবর্তী সরকারের জন্য তৈরি করতে চান অনুসরণীয় কিছু উদাহরণ। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে জীবনযাপনকে সহজ করার দৃঢ় প্রতিজ্ঞা গভর্নরের। তবে বিশ্লেষকদের মতে চ্যালেঞ্জ রয়েছে পাহাড় সমান। ইকবাল হাসানের রিপোর্ট দেখুন। সময়ের সাথে খেলনা শিল্পে বিনিয়োগ বাড়ছে দেশে, ফলে সম্ভাবনাময় খাত হিসেবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার দখলে নিতে এবারের বাজেটে উদ্যোক্তাদের জন্য থাকতে পারে শুল্ক সহায়তা, অর্থাৎ আমদানি পণ্যের ট্যারিফ মূল্য বাড়ানোর মাধ্যমে সুরক্ষা পেতে পারে স্থানীয় শিল্প। অভ্যন্তরীণ চাহিদার প্রায় 90% ফ্রিজ ও রেফ্রিজারেটর এখন উৎপাদিত হচ্ছে স্থানীয়ভাবে। নীতি এবং কর অবকাশ সুবিধার কারণে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি কারখানা বসিয়েছেন বিদেশিরাও, কিন্তু সোমবারের বাজেটে এই পণ্য উৎপাদনে বসতে পারে বাড়তি ভ্যাট। এরকম বহু ভালো মন্দের মিশেলে নিজের প্রথম বাজেট নিয়ে 2 জুন টেলিভিশনের সামনে হাজির হবেন সালেউদ্দিন আহমেদ। বাজেট মানেই জিনিসপত্রের দামে আরেক দফা উল্লম্ফন। সাধারণ মানুষের এমন ধারণা ওই দিন আদৌ কি ভাঙতে পারবেন তিনি? এইটা আমরা চেষ্টা করব, কারণ এবার তো রোজার সময় আমরা ইনশিওর করেছি, বাজেটের সময় আমরা ইনশিওর করব। সীমিত সম্পদের মধ্যে আমরা একটু ব্যালেন্স রাখতে চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের জন্য এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ রাজস্ব বাড়ানো, বিনিয়োগে গতি আনা, একই সাথে কর্মসংস্থানের সংকট দূর করা। পাশাপাশি মূল্যস্ফীতিকেও নামাতে হবে 5%, যেখানে 9 মাসেও সাফল্য নেই খুব একটা। যদিও নিরাশ করতে চান না এই সুযোগ কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি চাচ্ছি আগামী বছর ফার্স্ট কোয়ার্টারের মধ্যে ইনফ্লেশনকে 5-এর নিচে নামিয়ে আনা। এটা একটা দৃশ্যমান উন্নতি আমরা আশা করি, আমি আশা করি ব্যক্তিগতভাবে উন্নতিটা সম্ভব। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে একটা বৈষম্যহীন ও লুটেরা শ্রেণীমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের বাজেট, যার নির্মাণের শুরুটা অন্তত করতে চায় বর্তমান সরকার। যদিও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান খুব একটা আশাবাদী হতে পারছেন না বর্তমান বাস্তবতায়। এত সীমাবদ্ধতার মধ্যেও পার্টিকুলারলি সিগন্যালিং দৃষ্টিকোণ থেকে সাহসী কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, যেটার মাধ্যমে ভবিষ্যতের যারা আসবে তাদের জন্য কিন্তু এক ধরনের নতুন বাস্তবতা তৈরি হলো। এবারের বাজেটের আকার কমলেও উন্নয়ন অনুন্নয়নের বরাদ্দ অন্তত কথা বলছে না সাধারণ মানুষের পক্ষে।
ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। ভোক্তা পর্যায়ে লিটারে 2 টাকা কমে ডিজেল 102, 3 টাকা কমে পেট্রোল 118 ও অকটেনের দাম 122 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। নতুন এ দাম কার্যকর হবে রোববার থেকে। বিপরীতে ভোক্তা পর্যায়ে 10 টাকা বাড়িয়ে 114 টাকা নির্ধারণ করা হয়েছে কেরোসিনের দাম। এর আগে সবশেষ মে মাসে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল 104 টাকা, পেট্রোল 121 আর অকটেনের দাম ছিল 125 টাকা। এর আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। 2024 সাল থেকে মার্চ মাস থেকে বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। ঈদ সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ট্রেনে ঈদ যাত্রা। সকাল থেকে রেল স্টেশনে যাত্রী উপস্থিতি থাকলেও তুলনামূলকভাবে কম। ট্রেনগুলো ছাড়ছে নির্ধারিত সময়ে। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম জানান, প্রতিদিন 43টি ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। বিশেষ ট্রেন রাখা হয়েছে 10টি। আগামী 4 থেকে 6 জুন ঢাকা থেকে বিভিন্ন রুটে এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে। ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ঈদ যাত্রা শুরু হয়। এবার সিঙ্গার বেকোর সৌজন্যে কোরবানির হাটের খবর। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বসেছে কোরবানির পশুর হাট। তবে এখনও জমে ওঠেনি কেনাবেচা। এবার ছোট ছোট আর মাঝারি আকারের দেশি গরুই বেশি আসছে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতার সংখ্যা বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এদিন বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন হাটে আসা মানুষজন। গরু এটা আপনার 5.5 মণ হবে, দাম যাচ্ছে 1,80,000। মানে যদি কাস্টমার আসে কম বেশ করে দিয়ে দিব। 3 মণ 3.5 মণ যে গরু আছে, মনে করেন যে 1,30,000-35,000 হলে বেচবো। বৃষ্টিতে এখন ভিজতে আছে, মনে করেন যে আল্লাহ পাক এখন আইসি আমরা এখানে কষ্ট করতে, আল্লাহ পাকের ইচ্ছা যা হয়। রাত 10টার খবরের সময় হলো আরেকটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন।